আমরা গতদিন তোমাদের 4টা হালাত পড়াইছিলাম, 4টা হালাত পড়াইছিলাম। তোমরা একটু মিউট করো, তোমরা মিউট করো। তাহলে আমরা গতদিন তোমাদের আলোচনা করেছিলাম যে স্বামী, স্ত্রী এবং কন্যার অবস্থা সম্পর্কে। হুজুর, আপনার কথা খুব আস্তে আসতেছে। হ্যাঁ, এখন আসতেছে, এখন শোনা যায়? ঠিক আছে বলেন। হ্যাঁ, তা আমরা গতদিন তোমাদের স্বামীর অবস্থা, স্ত্রীর অবস্থা, কন্যার অবস্থা পড়াইছিলাম। এরপরে সিরিয়ালে আছে আহওয়ালু বানাতুল ইবন। বানাতুল ইবন মানে হচ্ছে পৌত্রীগণের অবস্থা। তোমাকে জানতে হবে আগে পৌত্রিকারা, পৌত্রীগণের অবস্থা, অর্থাৎ পুত্রের ছেলে, পুত্রের মেয়ে, এরা হচ্ছে পৌত্রী। একটা ছেলে থাকলো, ছেলের মেয়ে যদি থাকে, ছেলের মেয়েদেরকে বলা হয় পৌত্রী। এই পৌত্রীগণের অবস্থা আছে পড়াবো। আহওয়ালু বানাতুল ইবন মানে পৌত্রীগণের অবস্থা, যে পৌত্রিকারা, পুত্রের কন্যা, পুত্রের মেয়ে, এদেরকে বলা হয় পৌত্রী। এরা কার সম্পত্তি পাবে? এরা সম্পত্তি পাবে দাদার। দাদার সম্পত্তি পৌত্রীরা কখন পায়, কোন কোন অবস্থায় পায়, সে একটা অবস্থা পড়াবো। তোমাদের পরীক্ষায় হালাতটা প্রায় আসে, 15 মার্ক পরীক্ষায় আসে যে উক্তুব আহওয়ালু বানাতুল ইবন, পৌত্রীর অবস্থা লেখো। তখন আমাদের লিখতে হয় পুত্রের পৌত্রীর অবস্থা হচ্ছে 6টি। এভাবে লেখা তারপর শুরু করতে হয়। 1, যদি মৃত্যু ব্যক্তির পৌত্রী মাত্র একজন থাকে, একজন মাত্র পৌত্রী আছে, অর্থাৎ একজন মাত্র পুত্রের কন্যা আছে, তাহলে সে অর্ধাংশ আর নেস তথা অর্ধেক তথা 2/1 পাবে। কখন? এই অবস্থায় যদি তার ছেলে মেয়ে কিছু না থাকে, এই অবস্থায় তার পৌত্রী আছে, তার ছেলের মেয়ে আছে, তাহলে সে আন্নেস তথা অর্ধেক তথা 2/1 পাবে। 1 নাম্বার অবস্থা। এটা পৌত্রীগণের অবস্থার মধ্যে 1 নাম্বার অবস্থা হচ্ছে যে মৃত্যু ব্যক্তির পৌত্রী মাত্র যদি একজন থাকে, অর্থাৎ পুত্রের কন্যা যদি একজন থাকে, তাহলে সে আন্নেস তথা 2/1 তথা অর্ধেক সম্পত্তি পাবে। 1। 2, পৌত্রী যদি 2জন থাকে বা ততোধিক থাকে, 2জন অথবা বেশি থাকে, তাহলে দাদা মানে এরা দাদা দাদির সম্পত্তির পৌত্রীগণরা 3/1 সুলুস আর সুলুস তথা 3/1 পাবে। একজন থাকলে পাবে 3/2 পাবে, একজন থাকলে পাবে দেয়া অর্ধেক আর নেস। যদি 2জন বা ততোধিক থাকে তাহলে সিয়া 3/2 সুলুসান। যেমন কন্যারা পায়, কন্যা একজন থাকলে আগের দিন পরশু অর্ধেক, 2জন থাকলে 3/2। তেমনি ভাবে দাদা দাদির সম্পত্তিও কন্যারা, পুত্রের কন্যারা একজন থাকলে পাবে অর্ধেক, আর 2জন বা ততোধিক থাকলে পাবে 3/2 অর্থাৎ সুলুসান। যদি মৃত্যু ব্যক্তির কন্যা একজন থাকে তাহলে 6/1 পাবে। যদি কন্যা থাকে, কন্যার সাথে পৌত্রী থাকে, কন্যাও আছে আর পৌত্রীও আছে, পুত্রের কন্যাও আছে। এখন একটা ক মারা গেছে, এই ক মারা যে তার একটা নিজের কন্যা রেখে গেছে, মেয়ে রেখে গেছে, আর একটা ছেলের মেয়ে রেখে গেছে। সেই অবস্থায় ওই ছেলের মেয়েরা 6/1 তথা সুদুস পাবে, 6/1 পাবে। যদি কন্যা 2জন থাকে, সে অবস্থায় পৌত্রী থাকে, 2জন মেয়ে আছে যে মারা গেছে, আর তার ছেলের মেয়েরাও আছে,
সেই ক্ষেত্রে বঞ্চিত হবে। এই ক্ষেত্রে দাদার উচিত যে একান্ত ওই পত্রীদের জন্য, ওই ছেলের মেয়েদের জন্য ওসিয়াত করা। 5, যদি 4 নং অবস্থায় দুইজন কন্যা আছে, সেই অবস্থায় পত্রী আছে, তাহলে তো বঞ্চিত 4 নম্বরে। 5 নম্বরে পত্রীর সাথে যদি পত্র থাকে, তাহলে তারা হয়েছে আসাবা হবে, অর্থাৎ কন্যার দেওয়ার পরে যে অংশটা থাকবে সেই অংশটা পত্র এবং পত্রী মিলিয়ে পাবে। হ্যাঁ, আগে শেষ করি, তারপর আবার পুনরায় করব। আর মৃত্যু ব্যক্তি যদি পুত্র থাকে, তাহলে পুত্র বা পত্রী সকলেই বঞ্চিত হবে। একটা ছেলে, মৃত্যু ব্যক্তির ছেলে আছে, তাহলে ছেলের মেয়ের প্রশ্নই জাগে না, ছেলের মেয়েও বঞ্চিত হবে। এই 6টা হালাত আমি এক একটা করে একেবারে বিশদভাবে আলোচনা করব এবং এক একটা উদাহরণ দেখাই দেব। এখন জাস্ট এটা একবার আলোচনা করলাম আমাকে 6টা অবস্থা কি। তাহলে আমরা পুনরায় আবার বলি, আমরা আজকে পড়াচ্ছি কি, যে আহওয়ালু বানাতুল ইবন, পত্রীর অবস্থা। পত্রী কখন সম্পত্তি পায়? পত্রী বলতে ছেলের মেয়েরা। এই ছেলের মেয়েরা কখন সম্পত্তি পায়? ছেলের মেয়েরা কখন সম্পত্তি পায়? ছেলের মেয়েরা 6টা অবস্থায় সম্পত্তি পায়। ছেলের মেয়েরা কার সম্পত্তি পাবে? পত্রী হিসাবে। পত্রী হিসাবে পাবে দাদার সম্পত্তি। তা দাদা মারা গেলেই তখন ছেলের মেয়েরা সম্পত্তি পাবে। কোন অবস্থায় কতটুক পাবে সেই হালাত পড়াচ্ছি আমরা, পত্রী অবস্থা। আগে জানতে হবে পত্রীকে। পত্রী হচ্ছে ছেলের মেয়ে। ছেলের মেয়ে, ছেলে দেশে নাই, তার মেয়েরা আছে। এই অবস্থায় ওই মেয়ে পত্রী হিসাবে তার দাদার সম্পত্তি কখন কতটুকু পাবে সেই অবস্থায় আজকে আমরা পড়াচ্ছি। তা প্রথম থেকে আমি আবার এক এক করে শুরু করব। তার আগে একটু এই যে আলোচনা করলাম, এর মধ্যে থেকে কিছু সমস্যা তো আছে। স্যারটা আনমিউট করে দেন, ওরা একটু ওদের কাছে শুনি, যে এরপরে আমি এরপরে বিস্তারিত আলোচনা করি। তোমরা শুনতে পাচ্ছ? জি হুজুর। বলো দিই, মানে এই যে পত্রী, পত্রী জিনিসটা চেঞ্জ, পত্রী কারা বুঝতে পারছো নাকি? পত্রী কারা বুঝছো? তাহলে এই পত্রীর অবস্থা কয়টা? 6টা। পত্রী, হ্যাঁ, পত্রী কখন কখন সম্পত্তি পায়? 6টা অবস্থায় সম্পত্তি পায়। এই 6টা অবস্থার আমরা এক একটা করে পড়াবো, আবার এক একটা করে সুন্দরভাবে বুঝবা, কারণ একটু পরীক্ষায় আসে, এমনি তোমার পরীক্ষার সময় আসে, মানে জানার জন্য দরকার আছে। পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা প্রায় আসে, যে এক বছর পর এক বছর আসে, উক্তুব আহওয়ালু বানাতুল ইবন, পত্রীগণের অবস্থা লেখো। তাহলে আমরা লিখবো যে পত্রীগণের অবস্থা 6টি, তা নিম্নরূপ দেওয়া হলো। এখন আমি পত্রীর অবস্থা আমরা এক এক করে পড়াবো। তাহলে এই পত্রীর অবস্থা 1, যদি পত্রী মাত্র একজন থাকে, যদি পত্রী মাত্র একজন থাকে, তাহলে সে কন্যার ন্যায় যেমন মেয়ে পায়, মেয়ে যেমন অর্ধেক পায় একজন থাকলে, তাহলে পত্রীও একজন থাকলে অর্ধেক তথা নেসফু তথা 2/1 পাবে। যেমন একটা উদাহরণ আমরা এখানে দিছি, এটা ক্যামেরাটা এখানে দেখো, যদি পত্রী একজন থাকে তাহলে কন্যার ন্যায় 2/1 পাবে। পত্রী, এই মাসালাটা মৃত্যু ব্যক্তির মাসালা, মারা গেছে, তিনি পত্রী রেখে গেছেন, ভাই রেখে গেছেন, তাহলে একজন মাত্র পত্রী রেখে গেছে, তাহলে তার সম্পত্তি 2 ভাগ হবে। 2 ভাগ হয়ে 1 ভাগ পত্রী পাবে, 1 ভাগ অন্য যারা আছে তারা পাবে। এরপরে দ্বিতীয় মাসালা, যদি পত্রী 2 জন বা ততোধিক থাকে, কন্যা না থাকে, তাহলে পত্রীগণ দাদা দাদির সম্পত্তির 3/2 পাবে, 3/2 পাবে। পত্রী 2 জন আছে, এই দেখো এই মাসালায় 2 জন পত্রী আছে, একজন পত্রী একজন পত্রী, তাহলে 3 দিয়ে মাসালা হবে, 3 ভাগ করতে হবে, 3/2 পাবে পত্রীরা, 1 ভাগ করে 1 ভাগ করে 2 ভাগ পত্রীরা পাবে। তাহলে একজন থাকলে পাবে নেস, অর্ধেক, 2 জন থাকলে পাবে 3/2 তথা সুলুসান বলা হয়, সুলুসান বা 3/2। মৃত্যু ব্যক্তির একজন কন্যা আছে,
একজন কন্যা আছে, তার সাথে পত্রী আছে, মেয়ে নিজের মেয়ে আছে, আবার ছেলের মেয়েরাও আছে। তাহলে ওই ছেলের মেয়েরা 6/1 তথা সুদুস বা 6/1 পাবে। এই যে 6 ভাগ, 6টা ভাগ হয়েছে, 6/1 পত্রীরা পাইছে। এই 3 নাম্বার মাসালায় আছে কন্যা একজন। 4 নাম্বারে যদি কন্যা 2 জন থাকে, এখানে দেখো যে কন্যা 2 জন আছে, সেই ক্ষেত্রে পত্রী থাকলে, ছেলের মেয়েরা থাকলে বঞ্চিত হয়। তাহলে একজন কন্যা থাকলে 6/1 পায়, 2 জন কন্যা থাকলে মেয়ে তাহলে 3 ভাগে এরা বঞ্চিত হয়ে যাবে। কিন্তু 2 জন কন্যা আছে, সে অবস্থায় পত্রীর সাথে যদি একটা পুত্র থাকে, অর্থাৎ ছেলের ছেলে থাকে, তাহলে বঞ্চিত হবে না। তাহলে তারা অতিরিক্ত যে সম্পত্তি থাকবে কন্যাদের দেওয়ার পরে, সেই সম্পত্তি ওই পুত্র এবং পত্রী, পুত্র 2 ভাগ, পত্রী 1 ভাগ, এই আকারে, এই হিসাবে পাইয়ে যাবে। আর মৃত্যু ব্যক্তি যদি পুত্র থাকে তাহলে পুত্র পত্রী সবাই বঞ্চিত। মৃত্যু ব্যক্তির পুত্র থাকলে পুত্র পত্রী সবাই বঞ্চিত। তাহলে আমরা তাহলে 1 নাম্বার অবস্থা পাইলাম যে মৃত্যু ব্যক্তির একজন কন্যা একজন পত্রী থাকলে আর নেস্ট তথা 2/1 মৃত্যু ব্যক্তির 2 জন পত্রী থাকবে, সুলুসান বা 3/2 2 জন পত্রী আছে, তাহলে 3/2 মৃত্যু ব্যক্তির কন্যা আছে, এই অবস্থায় পত্রীও আছে, নিজের মেয়ে আছে, ছেলের মেয়ে আছে, তাহলে ওই ছেলের মেয়েরা পাবে 6/1 সুদুস তথা 6/1। এখন মৃত্যু ব্যক্তির মেয়ে আছে 2 জন, এই অবস্থায় ওই পত্রী আছে, ছেলের মেয়েরাও আছে, তাহলে ওই ছেলের মেয়েরা বঞ্চিত হবে, ছেলের মেয়েরা বঞ্চিত হবে। তবে ওই ছেলের মেয়েদের সাথে যদি ছেলের ছেলে থাকে, তাহলে ওই ছেলের ছেলের দ্বারা মেয়েরাও পাবে। অর্থাৎ কন্যাদের দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে, তখন ওই ছেলে এবং মেয়ে অর্থাৎ ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ এই হিসাবে পাবে। মৃত্যু ব্যক্তির পুত্র থাকলে, ছেলে থাকলে, ছেলের মেয়ে, ছেলের ছেলে প্রশ্নই জাগে না, তারা কেউ সবাই বঞ্চিত হবে। কারণ মৃত্যু ব্যক্তির পুত্রই আছে, তাহলে তাদের পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আমরা পড়াইলাম আহওয়ালু বানাতুল ইবনে। এটা আমরা আজকে একটা বেশি পড়াবো না, হালাত যেহেতু তোমরা ম্যানুয়াল দেখতে পারতেছো না, তোমাদের হোয়াইট বোর্ডে বা ইতে ভালোভাবে উদাহরণ দিয়ে একবার সরাসরি বুঝতে পারতেছো না, এই জন্য বেশি আমরা দেব না। একটা অবস্থা পড়াইছি যে পুত্রের কন্যাদের অবস্থা। এখন তোমাদের এক এক করে আমি শুনবো, তারপরে আরো সমস্যা থাকলে এই বিস্তারিত আলোচনা করবো, তারপরে আমরা ক্লাস শেষ করব। এখন তোমরা লাইনে আসো, বলো দেখ একজনে যে কি অবস্থা, কি বুঝতে পারছো আর কি করছো, বলো দি। ইউসুফ হালাদার সায়েন্স থেকে আর্টস নেছো, কি আর্টস এর মেইন সাবজেক্ট হইছে এই ফারাইস, একটা কঠিন সাবজেক্ট বা এই সাবজেক্ট, কি বুঝলা আজকে বলো দি আমার কিছু। আমি তো প্রথম থেকে শুনেই নাই, ঠিক আছে, মানে লাইনে সমস্যা কি? তাহলে তো আমার কিছু করার নেই, আপাতত লাইন থেকে হুজুর, পত্রী একজন থাকলে কন্যার ন্যায় সেই 1/2 পাবে, আর পুত্র উত্তরাধিকারী তখন হবে যখন বলে যাইতিস। হুজুর 5 আর 6 নম্বরটা একটু বললে আবার ভালো হতো। 4 নাম্বারটা, 5 নম্বর আর 6 নম্বরটা। হ্যাঁ বলতেছি। বাশের বিন জামান, তুমি বলো দি, তুমি কি বুঝছো? তো আয়রন করে দাও না, তো আছে এখানে বসাইতে আয়রন করব মাদার এই পাত থেকে দেখতে পারবে। হুজুর ওই যদি জি বলছি, যদি পত্রীর মৃত ব্যক্তির পুত্র জীবিত থাকে, আর তাহলে পত্রী বা পুত্র, ওই পৌত্র কেউই কিছু পাবে না। আর যদি পুত্র না থাকে, তাহলে ওই 2/1 জি একজন থাকলে কতটুকু পাবে? একজন থাকলে মানে ঠিক আছে, একজন থাকলে পৌত্রী একজন থাকলে
একজন থাকলে পাবে অর্ধেক, কারেন্ট চলে আসছে না জি আপনি সামনে তো আনতে পারেন কারেন্ট ছিল না দুইজন থাকলে দরকার নেই ওই ওই পাঠাই দেবেন যে দুইজন থাকলে হচ্ছে ওই ছেলে এই পৌত্র একজন আর পৌত্রী থাকলে হচ্ছে বলে ও দুই ভাগ পাবে হচ্ছে পৌত্র আর পৌত্রী পাবে এক ভাগ। একজন পত্নী থাকলে পাবে অর্ধেক নেস। জি জি যদি দুইজন বা অধিক পুত্র থাকে, মৃত্যুর পুত্র না থাকে, কন্যা না থাকে, সে অবস্থায় তারা পাবে তিন ভাগের দুই ভাগ। বড়টারে খোঁজো বড়টা ঠিক আছে, আমি আবার বুঝার সমস্যা আছে। এখনো ক্লিয়ার হও না অনেকে যে পত্নী একজন থাকবে, তখন তার পুত্র নাই, কন্যা নাই, এই অবস্থায় পত্নী একজন আছে, তাহলে ওই পত্নী নেসফ তথা 2 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে। কোন অবস্থায়? মৃত্যু ব্যক্তির পুত্র নাই, মৃত্যু ব্যক্তির কন্যা নাই, একজন মাত্র পত্নী আছে, অন্য আসাবা হিসেবে অন্য কেউ থাকতে পারে, সেই অবস্থায় ওই পত্নী আর নেসফ তথা 2 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে। এরপরে দ্বিতীয় অবস্থা হচ্ছে পত্নী 2 জন বা ততোধিক আছে, এই অবস্থায় তার নিজের কন্যা নাই, নিজের পুত্র নাই, এই অবস্থায় পত্নী আছে 2 জন, অন্য চাচা আছে, ভাই আছে, অন্য কেউ থাকতেই পারে, তাহলে ওই পত্নীরা পাবে সুলুসান তথা 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ সম্পত্তিটা 3 ভাগ হবে, 3 ভাগের 2 ভাগ ওই পত্নীরা পাবে। দ্বিতীয় অবস্থা গেল। তৃতীয় অবস্থায় এইবার এতক্ষণ বলছি আমি পুত্র নাই, কন্যা নাই, এই অবস্থায় যদি মৃত্যু ব্যক্তির কন্যা থাকে একজন, এই অবস্থায় পুত্রের পুত্র থাকে অর্থাৎ পত্নী থাকে, তাহলে ওই তাহলে তারা সুদুস তথা 6 ভাগের 1 ভাগ পাবে ওই পত্নী। 2 নাম্বারটা যদি আরেকবার একটু বলতেন। 2 জন বা ততোধিক যদি পত্নী থাকে, নিজের পুত্র নাই, কন্যা নাই, এই অবস্থায় 2 জন বা বেশি, 2 জন বা 2 জনের বেশি ছেলের মেয়েরা আছে, পত্নী আছে, তাহলে 3 ভাগের 2 ভাগ তথা সুলুসান, 3 ভাগের 2 ভাগ তথা সুলুসান, 3টে দিয়ে ভাগ হবে, 2 ভাগ ওই পত্নীরা পাবে, অন্য যে আসাবা হিসেবে চাচা থাকুক, ভাই থাকুক, তারা পাবে। কন্যা যেরকম পায় ওইরকম, কন্যা 2 জন থাকলে বা ততোধিক থাকলে 3 ভাগের 2 ভাগ পায়, পত্নীরাও 3 ভাগের 2 ভাগ পাবে, তবে শর্ত হইছে মৃত্যু ব্যক্তির পুত্র অথবা কন্যা থাকবে না, এই অবস্থায় পত্নীরা 3 ভাগের 2 ভাগ পাবে যদি 2 জন বা 2 জনের বেশি থাকে। 3 নাম্বার, একজন কন্যা আছে আর পত্নীও আছে, তাহলে ওই পত্নীরা 6 ভাগের 1 ভাগ পাবে, সুদুস তথা 6 ভাগের 1 ভাগ। 4 নম্বরে কন্যা 2 জন আছে, এখন কি করব? এখন পত্নীরা বঞ্চিত হবে, কন্যা 2 জন থাকলে ছেলের মেয়েরা পাবে না, এক্ষেত্রে দাদার উচিত ওসিয়াত করা প্রয়োজন, একান্ত, যে দাদা ওসিয়াত করে যাবে যে আমার সম্পত্তি থেকে তো ওরা অরিস হয় নাই, আমার ছেলের মেয়েরা বা পত্নীরা ওদের কিছু অংশ দিও, 3-এর 1/4 বা যে পরিমাণে হোক কিছু অংশ, সর্বোচ্চ 3-এর 1/4 ওসিয়াত করা যাবে, এতটুকু পরিমাণ ওসিয়াত করে যেতে পারে। তাহলে 3 নম্বরে একজন কন্যা থাকলে 6 ভাগের 1 ভাগ পায়, যখন 2 জন কন্যা আসতেছে ওই পত্নীরা বঞ্চিত হয়ে যাচ্ছে। এখন 2 জন কন্যা আসছে 5 নম্বরে, এই অবস্থায় পত্নীর সাথে একজন পৌত্র আছে, অর্থাৎ ছেলের মেয়ের সাথে ছেলের ছেলে আছে, তাহলে ওই কন্যাদের দেওয়ার পরে যে অংশ সম্পত্তি থাকবে ওই মৃত্যু ব্যক্তির, সেইটা ওই পৌত্র পত্নী মিলিয়ে তারা পৌত্র 2 ভাগ, পত্নী 1 ভাগ, এই হারে, অর্থাৎ ওই যে পুত্র কন্যার হার, ওই হার হিসাবে পাবে। এখন সর্বশেষ কথা হয়েছে যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে, তাহলে সকল পুত্র পত্নী সবাই বঞ্চিত। এই 6টা অবস্থা হয়েছে পত্রী অবস্থা। তোমরা বই থেকে যদি আরেকটু, বা আমার এই শীট আছে, যে শীটটা তোমাদের আমি বলছি দিতে হবে, সংগ্রহ করতে হবে, এই শীটটা পড়লে আর প্রায় সিরাজি বইটা যাতে এর মধ্যে পত্রী অবস্থা সুন্দর করে লেখা আছে, আমরা মূল কেতাবটা যদি পড়াইতে পারবো, যখন হয়েছিল তোমাদের তো কেন নাই অনেকেই, এই জন্য মূল কেতাব পড়াচ্ছি না, যখন তোমরা আসবা তখন সবার সামনে মূল কেতাব থাকবে, আর আমি ওই মূল কেতাব ধরে হালাত গুলো একেবারে সুন্দর করে আরবি ইবারত সহ
যখন পড়াবো তখন আরো ক্লিয়ার হবে। এখন জাস্ট একটা ধারণা দিচ্ছি, যে ধারণার কারণে তো সামনে নিয়ে আসলে তখন ক্লাসটা খুব সহজ হয় কিন্তু তোমাদের জন্য। বলো এখন। হুজুর জি বল। হুজুর 5 নাম্বারটা আরেকবার প্লিজ। 5 নাম্বার 4 নাম্বারে আছে যদি মৃত্যু ব্যক্তির কন্যা 2 জন থাকে, সে অবস্থায় পত্রীরা বঞ্চিত হয়। কন্যা 2 জন আছে, আমি মারা গেছি, আমার 2টা মেয়ে আছে, আর আমার ছেলের মেয়ে আছে। এই অবস্থায় এই অবস্থায় কন্যা 2 জন থাকার কারণে পত্রী বঞ্চিত হয়। 4 নাম্বারে আছে। 5 নাম্বারে যদি ওই বঞ্চিত হবে না, যদি ওই পত্রীর সাথে একটা পুত্র থাকে, অর্থাৎ ছেলের ছেলে থাকে, একটা ছেলের মেয়ে তো আসি, আর ছেলের ছেলে যদি এটা থাকে তাহলে বঞ্চিত হবে না। তাহলে কন্যাদের যে অংশ 3-এর 2 অংশ পায়, এই 3-এর 2 অংশ দেওয়ার পরে আর বাকি 1 অংশ যে থাকে, ওই 1 অংশ ওই পুত্র এবং পুত্রীর মাঝে 2+2:1 2:1 অর্থাৎ পুত্র 2 ভাগ আর 1 ভাগ পুত্রী, এই হারে ভাগ করে দিতে হবে। এই হলো 5 নম্বর অবস্থা। বলো। আর কোনো সমস্যা আছে? জি না স্যার। 6টা অবস্থা ক্লিয়ার হইতে পারছো? ক্লিয়ার একেবারে? কোনো সমস্যা আছে কিনা বলতে পারো? না স্যার, ক্লিয়ার হয় নাই স্যার। ক্লিয়ার হয় নাই কোনটা? কোন অবস্থাটা ক্লিয়ার হয় নাই? কয় নাম্বার অবস্থাটা ক্লিয়ার? 4 নাম্বারটা একটু বলেন। 4 আর 2। 2 নাম্বার যদি 4 আর মৃত্যু 2 ব্যক্তি, স্যার। 2 নাম্বার মৃত্যু ব্যক্তির যদি পুত্র কন্যা না থাকে, সে অবস্থায় পত্রী 2 জন থাকে। পত্রী কয়জন থাকে? 2 জন থাকে বা তার চেয়ে বেশি থাকে। 2 জন বা তার চেয়ে বেশি থাকে পত্রী। তাহলে ওই পত্রীরা সুলুসান তথা 3 ভাগের 2 ভাগ পাবে। যখন মৃত্যু ব্যক্তির পুত্র নাই, কন্যা নাই, এই অবস্থায় পত্রী আছে 2 জন বা তার চেয়ে বেশি, তাহলে 3-এর 2 অংশ পাবে ওই পত্রীরা। এইটা হচ্ছে 2 নম্বর অবস্থা। আর 4 নম্বর অবস্থা যদি কন্যা 2 জন থাকে, মেয়ে আছে 2 জন, মৃত্যু ব্যক্তির কন্যা 2 জন আছে, এই অবস্থায় পুত্রের কন্যা আছে, পত্রী আছে, তাহলে পত্রীরা বঞ্চিত হবে। এক্ষেত্রে বলছি দাদার ওসিয়াত করা উচিত, যেহেতু দাদা জানে যে আমি মারা যাওয়ার, আমার ছেলে আগে মারা গেছে, আমার ছেলের মেয়েরা আছে, আমার 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়ে থাকার কারণে ওরা সম্পত্তি পাবে না। তাহলে সেই ক্ষেত্রে ওই জানে যেত যে সম্পত্তি পাবে না, সেজন্য দাদার ওসিয়াত করা উচিত, বা দাদার কিছু তাদের জন্য রেখে যাওয়া উচিত। এটা উচিত, এখন না করলেও সমস্যা নেই। তবে 4 নম্বর অবস্থা হচ্ছে মৃত্যু ব্যক্তি যখন 2 জন থাকবে তখন বঞ্চিত হবে। এইটাই হলো অবস্থা। ঠিক বলো, আর কোনো সমস্যা? হুজুর শীটটা একটু এই ক্যামেরার সামনে ধরেন, আমরা স্ক্রিনশট দিই, তাহলে একটু ভালো হবে না? আসছে সব? জি জি। হুজুর, বইটা যদি একটু সামনে ধরতেন তাহলে আমরা একটু দেখে নিতে পারতাম। এতক্ষণ বললাম, এই যে এতক্ষণ আমার কি করছে? ধরাই তো আছে অনেকক্ষণ ধরে। স্যার আবার কি বলছি এটা ছবি পোস্ট করলে তো হুজুর, ওই আমাদের যে বইটার ছবিটা যদি একটু ধরেন তাহলে একটু আমরা বইটা দেখতে পারতাম, কি কিনতে পারতাম। ঠিক আছে, দেখছি। বলছি শীটটা দরকার হয় এই গ্রুপে পোস্ট করলে তো আরো ভালো হতো মনে হয়। না, এইসব জিনিস সব গ্রুপে পোস্ট করা যাবে না, আমার ক্লাসও গ্রুপে দেবো না। কারণ এই সবগুলো দিলে তো তোমাদের ওই তোমার আলিয়া মাদ্রাসায় পড়ো, এই ফারায়েস আল্লাহর ইচ্ছায়, আল্লাহ পাকের রহমতে তোমরা আলিয়া মাদ্রাসা ছাড়া ফারায়েস খুব কম মাদ্রাসায় ফারায়েস করাবে। কারণ আমরা তোমাদের ফেসবুকে দিয়ে দিই, সব জায়গায় দিয়ে দিই, তাহলে তো ওই আলিয়া মাদ্রাসায় পড়ে তোমাদের লাভ হইলো কি? সব তো মানে সবাই তো ওই করে গেল।
আলিয়া মাদ্রাসায় পড়লে একটু বিশেষ ও কিছু থাকবে না। বুঝছি যে হ্যাঁ, আর এই যে ফারাইজ দিয়ে দিলাম, এই শীট হুম। করতে অনেক ঝামেলা আছে, শীট গুলো করছি সুন্দর করে, তোমাদের জন্য করছি। আর আমরা কি ওই অন্য মাদ্রাসা যারা অন্য মাদ্রাসার জন্য করছি নাকি? ফেসবুকে যদি সবাই ওরা আবার এইটা করে নেয়। আর এসে অনেক মাদ্রাসাতে আমার ফোন করতেছে, আপনি ফারাইজ ক্লাস গুলা একটু ফেসবুকে এইটা দেন, কিন্তু আমি আমার স্যাররে বলে দিচ্ছি, আমার স্যারে বলে দিচ্ছি যে না, ফেসবুকে কোনো ক্লাস আমার ক্লাস দেবেন না, ফারাইজ ক্লাস। কারণ অনেকেই ফারাইজটা আসে, খুলনা বিভিন্ন মানুষ ফারাইজের জন্য আমাদের কাছেই আসে, বুঝছো? এখন যদি তোমাদের এই ফারাইজ তোমরা আলিয়া মাদ্রাসাতে কিছু সক্রিয়তা না থাকে, আমাদের কাছে কিছু যদি না থাকে, তোমরা আমাদের কাছে আসলে আমরা তোমাদের শিখাবো, কিন্তু অন্যদের অত আমরা এই করবো কেন? কারণ আলিয়া মাদ্রাসায় ভর্তি হচ্ছে তোমরা, তোমাদের জন্য যতটুকু আমরা এই করবো অতটুকু তো আর অন্যদের জন্য করা যাবে না, বুঝো না? সেই জন্য আর কি সব মানে ফারাইজের কিছু ক্যালসিয়ামের সব দেওয়া যাবে না। আর অঙ্ক আছে সামনে, সেগুলা তোমরাই শিখতে পারবা, অন্যদের শিখাবো কেন? মানে যারা আমাদের সাথে সংশ্লিষ্ট না, যারা আমাদের মাদ্রাসায় ভর্তি হয় নাই, বুঝছো? যাই হোক আর কি, মানে ওই যে ফারাইজের শীট ওটা পরে আমরা দেবো। আর এই বই হচ্ছে সিরাজি, এটাই। হুজুর, হ্যাঁ, পুরান বই না নতুন বই? সিরাজি বই আছে, বিভিন্ন এই যে সিরাজি, আলিম সিরাজি, ঠিক আছে? এই হুজুর বলছি কি পুরান বই থেকে হবে না? পুরান বই তো হবে, সমস্যা নেই। পুরান বই আমার কাছে আছে। ঠিক আছে, তাহলে এই জন্য তোমরা তাহলে সামনের দিন পড়বা উকতুফ আহওয়ালু বানাতুল ইবন, পত্রীগণের অবস্থা, পত্রীগণের অবস্থা। এইটা তোমাদের যার কাছে বই আছে বই দেখবা, এই যে এইটা আমার শীটটা স্ক্রিনশট নিয়েছো, ওইটা পড়বা, বাহিরে বেশি দেওয়া দরকার নাই আপাতত। তোমরা শেখো আগে, তারপর তোমাদের আলিয়া মাদ্রাসা যারা ছাত্র তারা শেখো, তারপর পরে আমরা দেখবো কি করা যায়। ঠিক আছে, তাহলে ঠিক আছে। স্যার কি আমার শুনতে পাচ্ছেন? স্যার আপনি লাইনে আছেন? স্যার, পদার্থ স্যার, যাই হোক, তোমাদের আর কোনো সমস্যা আছে? তাহলে আজকে কি ক্লাস শেষ করবো? জি হুজুর। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু সকলকে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। স্যার তাহলে শেষ করলাম, আর কোনো তো সমস্যা নাই? ওই আর ইতে আমার ওই ক্লাস, কোনো ক্লাস ইতে ফেসবুকে বা অনলাইনে ওইতে দেওয়া দরকার নেই, কারণ এই ফারাইজের ব্যাপারটা তো দেখা যাচ্ছে সবাই সব মাদ্রাসায়, বুঝছেন, সব মাদ্রাসায়